আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমাদের টপিক হচ্ছে অনকোসার্কিয়াসিস। এটার অবশ্য আরেকটা নাম আছে, সেটা হচ্ছে রিভার ব্লাইন্ডনেস। এটার একটা কনটেক্সট আছে, সেটা হচ্ছে আফ্রিকার বেশ কিছু জায়গায় যেখানে বেশ বড় বড় কিছু নদী আছে, প্রবাহমান নদী, এই জায়গাগুলোতে কিছু ইউনিক কিছু কন্ডিশন দেখা যায়। যে কিছু পার্সন আমরা দেখি যে তাদের কিছু স্কিনে কিছু নডিউলার লেশন হচ্ছে, বা মাথার এখানেও আমরা দেখি যে নডিউলার কিছু লেশন আছে, এবং কিছু কিছু পার্সনের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট হচ্ছে। কোনো কোনো পেশেন্টের অপটিক নিউরাইটিস হয়ে যাচ্ছে, অথবা রেটিনাল ইনভলভমেন্ট হচ্ছে, ভিশন ডিস্টার্বড হচ্ছে, বা কখনো কোনো কোনো পেশেন্ট ব্লাইন্ড হয়ে যাচ্ছে। সো যেখানে প্রবাহমান নদী আছে, আফ্রিকার এই কিছু বিশেষ অঞ্চল আছে, সেইখানে এই কন্ডিশনটা আসলে বেশি দেখা যায়। সো এই জন্য এই কন্ডিশনের নাম হচ্ছে রিভার ব্লাইন্ডনেস বলা হচ্ছে, এবং স্পেসিফিকভাবে এই অনকোসার্কিয়াসিস আসলে আমরা আফ্রিকার বেশ কিছু জায়গায় আসলে হতে দেখি। এটার পেছনে মূল যেই প্যারাসাইট আসলে রেসপন্সিবল, সেটা হচ্ছে এক ধরনের টিস্যু নেমাটোড, যেটাকে আমরা বলি অনকোসার্কা ভলভুলাস। এই অনকোসার্কা ভলভুলাস নর্মালি একটা পার্সনের ক্ষেত্রে ট্রান্সমিশন হয় কিছু ফ্লাই বাইটের মাধ্যমে। দিনের বেলায় বাইট করে এরকম কিছু ফ্লাইয়ের মাধ্যমে আমরা দেখি এটা আসলে স্প্রেড হচ্ছে। এবং যখন একটা পার্সন আসলে অ্যাফেক্টেড হওয়ার পরে পেশেন্টের আসলে আমরা দেখি যে মাল্টিপল টাইপ অফ ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন ডেভেলপ করে। বিশেষ করে স্কিন নডিউলগুলো আমরা আসলে বেশি দেখতে পাই। বাট কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখি অকুলার ইনভলভমেন্ট হয়, এবং সেখান থেকে পেশেন্ট আসলে ব্লাইন্ডনেস ডেভেলপ করে, যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি কনসার্নিং। অন্যান্য যে আমাদের টিস্যু নেমাটোড আছে, সেটার মতো এটার লাইফ সাইকেল অলমোস্ট সিমিলার। সেটা হচ্ছে হিউম্যান এখানে আসলে মেইন হোস্ট। অ্যাকচুয়ালি হিউম্যানে ইনফেক্টেড কীভাবে হচ্ছে, একটা ফ্লাই তাকে যখন বাইট করতেছে তখন সেখান থেকে লার্ভাগুলা দেহে প্রবেশ করে, এবং এরপরে কিছুদিন পরে, বেশ একটা সময় পরে, তারা ম্যাচিউর হয়ে অ্যাডাল্ট ফর্ম অফ প্যারাসাইট ফর্ম করে, এবং সেই অ্যাডাল্ট প্যারাসাইট থেকে পরবর্তীতে অনেকগুলো মাইক্রোফাইলারিয়া আমরা দেখি রিলিজড হচ্ছে, যেটা পরে আবার কোনো একটা ভেক্টর এসে যখন তাকে আবার বাইট করতেছে, তখন সেই মাইক্রোফাইলারিয়াগুলো ওই ভেক্টরের দেহে চলে যায়, এবং সেইখানে সেটা আবার ফার্দার ম্যাচুরেশন হয়। আমরা দেখব যে লার্ভা প্রডিউস হচ্ছে, এবং সে যখন আরেকটা পার্সনের ওখানে গিয়ে যখন সে কামড়াবে, তখন ওই ইনফেক্টিভ ফর্ম যে লার্ভা, সেটা আসলে হিউম্যান বডিতে এন্ট্রি করে, এবং সাবকিউটিনিয়াসভাবে তা আসলে ঘুরপাক করে, এবং সেইখান থেকে আলটিমেটলি ডিজিজ কন্ডিশনটা আসলে অ্যারাইজ করে। আজকে থেকে বেশ কয়েক বছর বলতে কয়েক দশক আগেও অনকোসার্কা ভলভুলাসের খুব একটা বড় প্রবলেম ছিল। রিভার ব্লাইন্ডনেস খুব মেজর একটা প্রবলেম ছিল, কিন্তু পরবর্তীতে আইভারমেকটিন নামে একটা ঔষধ আবিষ্কার করা হয়, এবং আইভারমেকটিন ওষুধটা এখানে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে। আইভারমেকটিন যেটা নর্মালি আসলে যেটা হয়, এটা মাইক্রোফাইলেরিয়া যেগুলো আছে সেগুলোকে কিল করতে পারে, অ্যাডাল্ট প্যারাসাইটকে কিল করতে পারে, ব্যাপারটা এরকম না, তারা শুধুমাত্র মাইক্রোফাইলেরিয়াকে কিল করতে পারে। বাট এইটুকু করতে পারার ফলেও পেশেন্ট আসলে সিগনিফিক্যান্ট ইম্প্রুভমেন্ট আমরা আসলে হতে দেখি, এবং এইখানে আসলে পেশেন্টকে কিছু রিপিটেড ট্রিটমেন্ট দিতে হয়। বাট নর্মালি হিউজ জিওগ্রাফিক্যাল আমরা যে এন্ডেমিক যে জোনে যে প্রবলেমগুলো ফেস করছিলাম, সেটা আসলে অনেকাংশে কমে আসে। ইনফ্যাক্ট এই আইভারমেকটিনকে আবিষ্কার করার পরে এইটা যারা আবিষ্কার করার সাথে যেটা কানেক্টেড ছিল, তারা নোবেল পুরস্কারও পাইছে, খুব বেশি দিন হয় নাই নোবেল পুরস্কারটা তারা পাইছে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি সিগনিফিক্যান্ট কন্ডিশন। এবং এমআরসিপি পার্ট 1 বা এমআরসিপি পার্ট 2 এক্সাম, সেখানেও রিভার ব্লাইন্ডনেস থেকে মাঝে মাঝে আসলে প্রশ্ন আসে। সো এই টপিকটা এই জন্য আমাদের পোস্ট গ্রাজুয়েশন লেভেলে খুব ইম্পর্টেন্ট, বিকজ এমআরসিপিতে ফ্রিকোয়েন্টলি এখান থেকে কোশ্চেন আসে। অবশ্য কোশ্চেনগুলো খুব প্যাটার্নটা খুব সিমিলার। নর্মালি রিভার ব্লাইন্ডনেস একটা সিনারিও দেওয়া থাকবে, হয়তো বা সেখান থেকে পজিটিভ অর্গানিজমকে জিজ্ঞেস করা হবে, বা ট্রিটমেন্ট জিজ্ঞাসা করা হবে। নর্মালি ব্যাপারটা এরকম, বা ভেক্টরের নাম হয়তো জিজ্ঞেস করা যেতে পারে। বাট এমআরসিপি পার্ট 1 এখান থেকে মাঝে মাঝে আমরা আসলে প্রশ্ন আসতে দেখি। সেই সাথে সাথে এফসিপিএস পার্ট 1 পরীক্ষাতেও এখান থেকে মাঝে মাঝে দু একটা প্রশ্ন আসলেও আসতে পারে। সো আমরা ডিভিশন থেকে এবার একটু আলোচনা করি। গ্রস কনসেপ্টটা আমরা সামান্য আলোচনা করে ফেলেছি। তাহলে এবার আসি অনকোসার্কিয়াসিস বা রিভার ব্লাইন্ডনেস। সো এটা কার মাধ্যমে হচ্ছে? অনকোসার্কা ভলভুলাস এর মাধ্যমে আসলে এই কন্ডিশনটা আসলে আমরা ডেভেলপ করতে দেখি। সো এখানে যেই ফ্লাই ভেক্টর হিসেবে আসলে কাজ করে, তার নাম হচ্ছে সিমুলিয়াম। এবং সিমুলিয়ামের বৈশিষ্ট্য হচ্ছে যেখানে প্রবাহমান নদী, হ্যাঁ, এবং যথেষ্ট পরিমাণ বাতাস বা অক্সিজেন সে পানিতে আছে, এইরকম জায়গাতেই তারা আসলে বেসিক্যালি বেশি থাকে। সো ওয়েল এরিয়েটেড ওয়াটার, র্যাপিডলি ফ্লোয়িং ওয়াটার, এই জায়গাগুলোতে বেসিক্যালি এরা থাকে। এই কারণে যেখানে প্রবাহমান নদী, সেইখানে আসলে এদেরকে পাওয়া যায়। সো রিভার ব্লাইন্ডনেস আমরা এইভাবে জিনিসটাকে মনে রাখতে পারি। সো অ্যাডাল্ট ফ্লাইজ, তারা যখন একটা পার্সনকে বাইট করে, সেখানে খুবই পেইনফুল একটা বাইট আসে, এবং দিনের বেলায় তারা আসলে এই বাইটিংটা করে। এবং এটা আসলে ঘরের মধ্যে হতে পারে, ঘরের বাইরে হতে পারে, হয় লাইক
নদীর আশেপাশে, ঘরের মধ্যে, ঘরের বাইরে, অ্যানিহোয়ার ঘটনাটা ঘটতে পারে। বাট দিনের বেলায় আসলে তারা বাইট করে, বাট যখন তারা বাইট করে তখন আমাদের দেহের মধ্যে লার্ভাটা এন্ট্রি করতেছে। সো হোয়েন দ্য লার্ভা গেটস ইনসাইড আওয়ার বডি, লেটার অন আমরা দেখি যে আস্তে আস্তে সেইখান থেকে আমরা অ্যাডাল্ট ফর্ম সেইখান থেকে তৈরি হবে, এবং একটু আগে যেটা বললাম যে অ্যাডাল্ট ফর্ম থেকে নতুন করে মাইক্রোফাইলেরিয়া তৈরি হবে, এবং সেই মাইক্রোফাইলের আরেকটা ফ্লাই এসে যখন বাইট করবে তার দেহে ছড়ায় যাবে। সো এইভাবে লাইফ সাইকেলটা আসলে আমরা এখানে কন্টিনিউড হতে দেখি। সো অনকোসার্কিয়াসিস কি পৃথিবীর সব জায়গায় হয়? উত্তর হচ্ছে না, এটা কিছু পার্টিকুলার রিজিয়নে এন্ডেমিকভাবে আমরা দেখি। সো বেসিক্যালি সাব সাহারান আফ্রিকা, সাহারা মরুভূমির নিচে, মানে ম্যাপ থেকে যদি দেখি সাহারা মরুভূমির নিচে যে এরিয়াটা পড়ে, সো সাব সাহারান আফ্রিকা, এই জায়গাটাতে এরা মোস্টলি দেখা যায়। ইয়েমেন, হ্যাঁ ইয়েমেনটা জাজিরাতুল আরবের মধ্যে পড়ে, সো আরাবিয়ান পেনিনসুলা, সো সেখানেও ইয়েমেনটা পড়ে, বাট ইয়েমেনেও এটা পাওয়া যায়। এবং আমেরিকা, এখন আমেরিকা মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা না, আমেরিকা মহাদেশ, সো সেন্ট্রাল আমেরিকা অ্যান্ড সাউথ আমেরিকা, সেখানেও আমরা আসলে এদেরকে আসলে দেখে থাকি। এবং ভিশন লস দেখা যাচ্ছে যে সোফার 1 মিলিয়ন কেস আমরা পাচ্ছি যারা লিটারেলি ব্লাইন্ড হয়ে গেছে। সো এটা হচ্ছে ডকুমেন্টেডের বাইরে কিন্তু আরও অনেক কেস থাকে, সব কেস তো আর ডকুমেন্টেড হয় না, বাট ডকুমেন্টেড কেস হচ্ছে 1 মিলিয়ন যারা ভিশন লস হয়েছে। আদারওয়াইজ 21 মিলিয়ন পিপল রিভার ব্লাইন্ডনেস বা অনকোসার্কিয়াসিস দ্বারা এফেক্টেড হচ্ছে। টোটাল পপুলেশন অ্যারাউন্ড 21 মিলিয়ন, বাট ভিশন লস হচ্ছে আমরা 1 মিলিয়ন পিপলে। সো দিস ইজ এ হিউজ নাম্বার, রাইট? সো অনকোসার্কিয়াসিস আসলে আমাদের জন্য একটা মেজর কন্ডিশন। এর পাশাপাশি দেখা যাচ্ছে অনকোসার্কিয়াসিসের জন্য ফার্টাইল ল্যান্ডে আমরা দেখি যে ভার্চুয়ালি অনেক কমিউনিটি আসলে অ্যাফেক্টেড হচ্ছে। সো দিস ইজ হোয়াই আমরা আসলে দেখি যে এটা খুব ইম্পর্ট্যান্ট। এখন প্যাথোলজিটা একটু বোঝা দরকার আমাদের। সো যখন আমাদের একটা ফ্লাই বাইট করছে এবং তখন যখন লার্ভাটা আমাদের দেহের মধ্যে প্রবেশ করলো, ইনকুলেশন হলো, সো এরপরে এই ওয়ার্মগুলো ম্যাচিউর হইতে একটা লম্বা সময় লাগে, অ্যারাউন্ড 2 থেকে 4 মাস সময় লাগে। সো দিস ইজ এ হিউজ টাইম। লাইক অন্যান্য জায়গায় আমরা কয়েকদিন বা কয়েক সপ্তাহ পাচ্ছিলাম, বাট এখানে 2 থেকে 4 মাস আমাদের সময় আছে। দিস ইজ হিউজ। বাট এরপরে তারা 17 বছর পর্যন্ত তারা সাবকিউটিনিয়াস টিস্যু বা কানেকটিভ টিস্যু এই জায়গাতে 17 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। সো এদের লাইফ স্প্যান খুবই লম্বা, সো আলটিমেটলি পেশেন্টের প্রেজেন্টেশন কী থাকে দেখা যাচ্ছে যেই জায়গাগুলোতে কোনো একটা ট্রমা হলো, তাহলে অ্যাট দ্য সাইট অফ দ্য ট্রমা, অথবা যে বোনি প্রমিনেন্স যেটা আছে, অথবা জয়েন্টের আশেপাশে, এই সব জায়গাতে অ্যাডাল্ট ওর্মের চারদিকে ফাইব্রোসিস হয় একটা নোডিউলের মতো ফর্মেশন হয়। সো ফাইব্রোসিস হওয়ার মাধ্যমে কিছু নোডিউল ফর্মেশন হয় অ্যাডাল্ট ওর্মের চারদিকে, এবং সেই সেই নোডিউলটাই আমরা ক্লিনিক্যালি আসলে দেখতে পাই। এটার জন্য আলাদা করে কোনো হার্ম ওইভাবে আমরা পাই না, বাট কিছু নোডিউল আমরা আসলে এখানে পাইতে দেখি। কিন্তু ঝামেলা যেটা সেটা হচ্ছে এই অ্যাডাল্ট ওর্ম থেকে প্রচুর পরিমাণ, মানে এনর্মাস অ্যামাউন্ট অফ মাইক্রোফাইলেরিয়া সেখান থেকে বাইর হয় ফিমেল যেই অনকোসার্কা ভলভুলাস যেই আছে ওদের থেকে, অ্যাডাল্ট ওর্ম থেকে প্রচুর পরিমাণ মাইক্রোফাইলেরিয়া রিলিজড হয়, এবং তারা আসলে প্রচুর জায়গায় ঘুরপাক খাইতে থাকে। এবং এরা সাধারণত এই যে নোডিউলগুলা তার আশেপাশেও প্রচুর পরিমাণে থাকে, নোডিউলের যে অ্যাডজেসেন্ট টিস্যু সেখানে তারা প্রচুর পরিমাণে নর্মালি আসলে আমরা তাদেরকে দেখে থাকি। সো এই যে মাইক্রোফাইলেরিয়াগুলো আছে এরা নর্মালি কোন জায়গায় থাকে? যেমন আমরা যখন লোয়া বলছিলাম, বা আমরা যখন ফিলেরিয়াসিস নিয়ে আলোচনা করছিলাম, সেখানে বলছিলাম যে এরা আসলে ব্লাডে চলে যায়। বাট ইন কেস অফ অনকোসার্কা ভলভুলাস এখানে মাইক্রোফাইলেরিয়াগুলো ইউজুয়ালি আমরা দেখি যে স্কিন, হ্যাঁ, তারপরে আই, এই জায়গাগুলোতে চলে যায়। ব্লাডে ওইভাবে আমরা তাদেরকে ওইভাবে দেখি না, স্কিন, আই, এইসব জায়গায় তারা চলে যাচ্ছে। সো এই যে মাইক্রোফাইলেরিয়াগুলো আছে এদের এগেনস্টে আমাদের কিছু টিস্যু রিয়াকশন হয়। এখন যেটা অ্যালাইভ মাইক্রোফাইলেরিয়া, এইটার এগেনস্টে টিস্যু রিয়াকশন অ্যাকচুয়ালি খুব বেশি একটা হয় না, বেশি রিয়াকশন হয় ডেড মাইক্রোফাইলেরিয়ার এগেনস্টে। সো দেখা যাচ্ছে যারা একটু লাইভ মাইক্রোফাইলেরিয়া তাদের এগেনস্টে কিছু হোস্ট টিস্যু রিয়াকশন হয়, বাট ইট ইজ ভেরি লিটল। বাট যেগুলো ডেড মাইক্রোফাইলেরিয়া এইগুলোর এগেনস্টে আমাদের ইমিউন সিস্টেম খুব বেশি রিয়্যাক্ট করে। সো সেইখানে আমরা সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন আসলে হইতে দেখি, এবং অ্যালার্জিক রিয়াকশনের মাত্রা এখানে এত বেশি থাকে যে আমাদের হায়ালিন, কোলাজেন, এই জিনিসগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে। সো হায়ালিন, কোলাজেন, ইলাস্টিন এগুলো সব লস হইতে থাকে বা নেক্রোসিস হইতে থাকে। আমরা দেখি হায়ালিন নেক্রোসিস হচ্ছে, কোলাজেন ফাইবার লস হচ্ছে, ইলাস্টিন লস হচ্ছে, অল ডিউ টু অ্যালার্জিক রেসপন্স টু দ্য ডেড মাইক্রোফাইলেরিয়া। দ্যাটস ওয়াই দিস ইজ হ্যাপেনিং, অ্যান্ড এটার জন্য আসলে মূল ব্লাইন্ডনেস বা ভিশন লস যা হয় এগুলোর জন্য এসব হয়। সো ডেথ অফ দ্য মাইক্রোফাইলেরিয়া
এখানে আসলে মূল প্রবলেম। এবং যদি চোখের মধ্যে মাইক্রোফাইলেরিয়া চলে গেছে, সেইটা মারা গেছে, তখনই দেখা যাচ্ছে চোখের এখানে ইনফ্লামেশন হচ্ছে এবং সেইখান থেকে আলটিমেটলি ব্লাইন্ডনেসটা হচ্ছে। সো আমাদের মূল প্যাথোলজি হচ্ছে ডেড মাইক্রোফাইলেরিয়ার এগেনস্টে টিস্যু বা হোস্ট রেসপন্স, এবং এখান থেকে অ্যালার্জিক যেই রিয়াকশনটা হয় সেইখান থেকেই এত কিছু হয়ে গেল। তাহলে পেশেন্টের বেসিক ক্লিনিক্যাল ফিচার আমরা আসলে কী পাবো? সো মোস্ট অফ দ্য টাইমস পেশেন্ট অ্যাকচুয়ালি কিন্তু অ্যাসিমটোমেটিক থাকে। সো কয়েক মাস বা কয়েক বছর ব্যাপী তারা সিমটমলেস থাকতে পারে, এবং ইনিশিয়াল যে সিমটমগুলো আসে দেখা যাচ্ছে যে কিছু ইচিং থাকতে পারে, কিছু আর্টিকারিয়া থাকতে পারে, কিছু নোডিউলগুলো ফর্মেশন হইতে পারে। সো ইচিং সাধারণত বডির হয়তো একটা পার্টে প্রথমে থাকবে, আস্তে আস্তে সেটা জেনারেলাইজড হয়ে যেতে পারে, যেখানে আই ইনভলভমেন্ট, হ্যাঁ সেইখানেও আমরা দেখি যে আস্তে আস্তে আমাদের মাথার এখানেও ইনভলভমেন্ট পাইতে পারি, নোডিউলগুলো চলে আসতে পারে। এবং সামটাইমস যেটা হয় যে ট্রানজিয়েন্ট এডেমা, যেই অ্যাফেক্টেড যে পার্ট অথবা ফুল বডিতেও মানে ইনিশিয়ালি আমরা দেখবো ট্রানজিয়েন্ট এডেমা হচ্ছে, এরপরে প্যাপুলার আর্টিকারিয়া ডেভেলপ করতে পারে, এবং আস্তে আস্তে সেটা সাইট অফ ইনফেকশন থেকে মোটা দাগে জেনারেলাইজভাবে সব জায়গাতেই তাদেরকে আসলে আমরা ছড়াই যেতে দেখবো। সো আমরা প্যাপুলার আর্টিকারিয়া পাচ্ছি, এডেমা পাচ্ছি, ইচিং পাচ্ছি, দিস আর দ্য ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। এর পাশাপাশি আমরা কি পাবো? সো যেখানে দেখা যাচ্ছে ডার্ক স্কিন, সেইখানে আমরা দেখি যে কিছু প্যাপিউল থাকে, এবং সেখানে মানুষের খুব চুলকায়, তো চুলকাইতে এক্সকুরিয়েটেড হয়ে যায়, কিছু স্পটি, কিছু হাইপার পিগমেন্টেড কিছু এরিয়া দেখা যায়, যেটা আসলে রিজলভিং ইনফ্লামেশনকে ইন্ডিকেট করে। এর পাশাপাশি আস্তে আস্তে স্কিনে কিছু চেঞ্জ হয়, ক্রনিক কেসগুলোতে আমরা দেখি স্কিন আস্তে আস্তে রাফ, থিকেন্ড, হ্যাঁ রিঙ্কলিং হয়ে যেতে পারে, অনেকটা ফাইলারিয়াসিসে যেরকম কাইন্ড অফ কাছাকাছি আর কি, মানে কাছাকাছি বলতে প্যাথোজেনেসিস কাছাকাছি। সো ক্রনিক ইনফ্লামেশন থেকে আস্তে আস্তে আমরা আসলে দেখি ক্রনিক কেসে থিকেনিং অফ দ্য স্কিন, রাফিং অফ দ্য স্কিন, এইগুলো আসলে দেখা যায়, রিঙ্কলিং অফ দ্য স্কিন। সো বোথ ইনফেক্টেড বা আনইনফেক্টেড লিম্ফ নোড দুইটাই আসলে বড় হয়ে যেতে পারে। সো লিম্ফ অ্যাডেনোপ্যাথি হইতে পারে। এই কথাটার সিগনিফিকেন্স কি? সিগনিফিকেন্স হচ্ছে যেই লিম্ফ নোড সেখানে মাইক্রোফাইলেরিয়া চলে গেছে, সেই লিম্ফ নোডটাও বড় হবে, যেই লিম্ফ নোডে মাইক্রোফাইলেরিয়া যাইতে পারে নাই সেটাও বড় হবে, যেটা মানে মাইক্রোফাইলেরিয়া যাইতে পারে নাই স্টিল লিম্ফ নোড বড়, এটাকে আমরা এইভাবে ধরতে পারি যেটা একটা রিঅ্যাক্টিভ লিম্ফ অ্যাডেনোপ্যাথি হচ্ছে। বাট মোটা দাগে লিম্ফ নোড ইনভলভড হোক বা না হোক, আলটিমেটলি আমরা দেখবো লিম্ফ অ্যাডেনোপ্যাথি ডেভেলপ করছে। সো এইগুলো আমরা পাইতে পারি। এর পাশাপাশি দেখা যাচ্ছে গ্রোইন, এর এখানে লুজ আমরা স্কিন পাবো, সেইখানে লিম্ফ অ্যাডেনোপ্যাথি, এগুলো আমরা পাইতে পারি। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে এর পাশাপাশি ফিমোরাল হার্নিয়া ডেভেলপ করতে পারে ইন কেস অফ ফিমেল, আবার মেলের ক্ষেত্রে স্ক্রোটাল এলিফ্যান্টিয়াসিস ডেভেলপ করতে পারে। তাহলে এগুলো খুব কমনলি আসে তা না, বাট ফিমেলে ফিমোরাল হার্নিয়া হইতে পারে, মেলের ক্ষেত্রে আমরা স্ক্রোটাল এলিফ্যান্টিয়াসিস ডেভেলপ হইতে দেখতে পারি। আচ্ছা, এর পাশাপাশি কি আমরা কিছু নোডিউলের কথা বলেছিলাম একদম শুরুতে। সো এই ফার্ম কিছু সাবকিউটিনিয়াস কিছু নোডিউল আসলে আমরা ডেভেলপ হইতে দেখবো। নর্মালি নোডিউলগুলোর সাইজ কেমন? নর্মালি দেখবো যে মোর দ্যান 1 সেন্টিমিটার ইন ডায়ামিটার, এবং এই নোডিউলগুলোকে আমরা অনকোসার্কোমা বলে থাকি। তাহলে অনকোসার্কোমা মোর দ্যান 1 সেন্টিমিটার ইন ডায়ামিটার, এগুলো ক্রনিক ইনফেকশনে আমরা আসলে ইউজুয়ালি পাইতে পারি। আই ডিজিজগুলা কোন জায়গায় বেশি থাকে? যেগুলো হাইলি এন্ডেমিক এরিয়া সেখানে আই ডিজিজগুলো থাকে, এবং সেইখানে আসলে ক্রনিক হেভি ইনফেকশন থাকে, এবং হেডের এখানে নোডিউলসগুলো পাবো, যেটা একটু আগে বললাম। সো আর্লি ম্যানিফেস্টেশনে হয়তো বা ইচিং থাকবে, ল্যাক্রিমেশন থাকবে, লাইক আই ইনভলভ হচ্ছে, আই ইনভলভ হওয়ার সময় আর্লি স্টেজে পেশেন্টের প্রেজেন্টেশন কী থাকবে? সো সেইটা বলা হচ্ছে যে ইচিং থাকবে, ল্যাক্রিমেশন থাকবে, কনজাংটিভাল ইনজেকশন থাকবে, কনজাংটিভাটা লাল হয়ে থাকবে, সো কনজাংটিভাল ইনজেকশন থাকবে, একদম আর্লি স্টেজে এইটা পাবো। বাট সময়ের সাথে সাথে আমরা দেখবো যে স্ক্লেরোজিং অফ দ্য কেরাটাইটিস, হ্যাঁ, এবং প্যানাস ফর্মেশন, এইটা আমরা প্রথমে হইতে দেখবো। এরপরে ইউভিআইটিস পেশেন্টের ডেভেলপ করবে, সেখান থেকে গ্র্যানুলোমা ফর্মেশন হবে, সব চোখের মধ্যে হচ্ছে, সেখান থেকে ক্যাটারাক্ট হইতে পারে, এবং কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে করয়েডাইটিস ডেভেলপ করবে, বা অপটিক নিউরাইটিস ডেভেলপ করতে পারে। তাহলে আমাদের অকুলার ম্যানিফেস্টেশন কিন্তু অনেকগুলো। একদম আর্লি স্টেজে কি হচ্ছে? একটা ইচিং হচ্ছিল, ল্যাক্রিমেশন হচ্ছিল, কনজাংটিভাল ইনজেকশন হচ্ছিল, একদম আর্লি স্টেজে। এরপরে কি আস্তে আস্তে স্ক্লেরোজিং কেরাটাইটিস উইথ প্যানাস ফর্মেশন, ইউভিআইটিস, তারপরে হচ্ছে আমার করয়েডাইটিস, অপটিক নিউরাইটিস, এবং ফাইনালি আমরা কি দেখছি? গ্লুকোমা হতে পারে, ক্যাটারাক্ট হইতে পারে, অ্যান্ড ক্লাসিক্যালি আমরা দেখি স্নোফ্লেক ডিপোজিশন আন্ডার দ্য এজ অফ দ্য কর্নিয়া। এটা আমাদের বিশেষ করে পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। সো আলাদা করে বলবো যে স্নোফ্লেক ডিপোজিশন কর্নিয়াতে আমরা কোথায় পাচ্ছি? অ্যাট দ্য এজ অফ দ্য কর্নিয়া স্নোফ্লেক আমাদের যেই ডিপোজিশনগুলো হচ্ছে, এটা হলো অনকোসার্কা ভলভুলাস বা রিভার ব্লাইন্ডনেস, সেখানে আমরা আসলে হইতে দেখি।
সো ইনভেস্টিগেট কীভাবে করব? সো ইনভেস্টিগেশনের উপায় হচ্ছে বেসিক্যালি ক্লিনিক্যাল ডায়াগনোসিস। প্রথমত আসলে ক্লিনিক্যাল ডায়াগনোসিস আমি যদি নোডিউলসগুলোকে পাই, সেই সাথে একটা এন্ডেমিক রিজিয়ন, সব কথা হচ্ছে একটা এন্ডেমিক রিজিয়ন, ক্যারেক্টারিস্টিক নোডিউল পাচ্ছি স্কিনে অথবা আইতে, সেই সাথে সিবিসি করলে ইউসিনোফিলিয়া পাচ্ছি, এইটাই আমাদের ডায়াগনোসিস করে ফেলবে। সো এন্ডেমিক রিজিয়নে ক্যারেক্টারিস্টিক নোডিউল, স্কিন অ্যান্ড আই ইনভলভমেন্ট, সিবিসি করে ইউসিনোফিলিয়া পেলাম, সহজভাবে ডায়াগনোসিস এখানেই হয়ে যাবে। এর পাশাপাশি আমরা আরেকটু ডেফিনেটিভভাবে যদি ডায়াগনোসিস করতে চাই, আমরা স্যাম্পল কালেক্ট করব কি? আমরা স্কিন থেকে স্নিপ নিব বা স্কিন শেভিং নিব, অথবা কর্নোস্ক্লেরাল একটা পাঞ্চ নিব, অথবা স্ক্যালপেল ব্লেড দিয়ে কাফ, বাটক বা শোল্ডার থেকে একটা স্যাম্পল কালেক্ট করব, এবং সেই স্যাম্পল কালেক্ট করার পরে একটা স্যালাইনের মধ্যে তাকে রাখবো, কভার স্লিপে করে মাইক্রোস্কোপের নিচে তাকে দেখব 4 ঘন্টা পরে। এই টাইমিংটা ভেরি ইম্পর্ট্যান্ট, যে স্যাম্পল কালেক্ট করার পরে স্যালাইনে রাখবো, তার 4 ঘন্টা পরে আন্ডার দ্য মাইক্রোস্কোপ আমি এটা দেখতেছি, তখন আমি সেখানে মাইক্রোফাইলিয়া দেখতে পারবো। সো রিভার ব্লাইন্ডনেসের ক্ষেত্রে এই যে আমি একটা স্যাম্পল কালেক্ট করে যে আন্ডার দ্য মাইক্রোস্কোপ দেখি, এখানে কিন্তু একটা প্রসেসিং আছে, 4 ঘন্টা ওয়েট করতে হবে। স্যালাইনের মধ্যে এখানে প্রেস করে একটা কভার স্লিপে রেখে মাইক্রোস্কোপের স্লাইডে দেখবো আফটার 4 আওয়ার্স, এবং সেইখানে মাইক্রোফাইলিয়া দেখবো যে তারা এরকম মানে ঘোরাফেরা করতেছে, সেটা আমরা আসলে দেখবো। আচ্ছা, এর পাশাপাশি আর কি করতে পারি? আমরা একটা স্লিট ল্যাম্প এক্সামিনেশন করতে পারি, যেহেতু অকুলার প্রেজেন্টেশন থাকে, স্লিট ল্যাম্প এক্সামিনেশন আসলে করায়। স্লিট ল্যাম্প কি, অনেকে একটু কনফিউজ হতে পারে, ওই যে আমরা চোখের ডাক্তারের কাছে গেলে যে একটা মেশিন আমরা মাথাটা রাখি, উনি আমাদের চোখে লাইট দিয়ে দেখে, সো ওইটা হচ্ছে স্লিট ল্যাম্প। সো বেসিক্যালি স্লিট ল্যাম্প এক্সামিনেশন যদি করা হয়, সেখানে আমরা দেখব মাইক্রোফাইলেরিয়াগুলো আমাদের যে অ্যান্টিরিয়র চেম্বার অফ দ্য আই সেখানে ঘোরাফেরা করতেছে। স্লিট ল্যাম্পে ডিরেক্টলি এটা দেখতে পাওয়া যায় যদি অকুলার ইনভলভমেন্ট আসলে থাকে, সো এটা পাওয়া যাইতে পারে। বা কর্নিয়াতে এটা ট্র্যাপড হয়ে আছে, সেটাও আসলে স্লিট ল্যাম্পে আসলে ধরা যাইতে পারে। এর পাশাপাশি যদি আমি একটা নোডিউলকে লাইক এক্সিশনাল বায়োপসি করলাম, সেখানেও আমি আসলে কয়েলড বা থ্রেড লাইক অ্যাডাল্টোম আসলে পাইতে পারি। তাহলে আমাদের ইনভেস্টিগেটিভ পারপাসে এই কাজগুলো আমরা করতে পারি, এগুলো আমাদের সব ডিরেক্ট এভিডেন্স হিসেবে থাকবে। ডিরেক্ট এভিডেন্সের পাশাপাশি আমাদের কিছু ইনডিরেক্ট এভিডেন্স হিসেবে সেরোলজিক্যাল টেস্ট করা যাইতে পারে। আমরা এখানে অ্যান্টিজেন, অ্যান্টিবডি সবগুলোকে আসলে আইডেন্টিফাই করতে পারি। সো আমরা অ্যান্টিবডিকে পজিটিভ পাই 95% পেশেন্টে, সো ভেরি সেন্সিটিভ। এর পাশাপাশি আমরা র্যাপিড স্ট্রিপ টেস্ট করে অ্যান্টিবডি বা অ্যান্টিজেন এটাকে আইডেন্টিফাই করতে পারি, ক্লিনিক্যাল ইভ্যালুয়েশনের সাথে আমাদেরকে হেল্প করবে। সো এটা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এখন যদি এমন হয় যে আমি ক্লিনিক্যালি বুঝতেছি যেটা অনকোসার্কিয়াসিস, আমার কাছে ক্লিনিক্যালি আমি ভেরি কনফিডেন্ট, কিন্তু টেস্ট রিপোর্ট আর নেগেটিভ, সো এইখানে আমাদের কি করণীয়? যে আমি ক্লিনিক্যালি পাচ্ছি কিন্তু অ্যান্টিবডি টেস্ট, আমাদের সেরোলজিক্যাল টেস্ট নেগেটিভ, তখন আমরা একটা প্রোভোকেটিভ টেস্ট করব, তার নাম হচ্ছে ম্যাজোটি টেস্ট। একটা প্রোভোকেটিভ ম্যাজোটি টেস্ট করবো। সেটা কি? পেশেন্টকে ডাইইথাইল কার্বামাজাইন দিব প্রথমে 0.5 থেকে 1 মিলিগ্রাম পার কেজি এই ডোজে দিলে যেটা হবে, খুব দ্রুতই তার চুলকানি বা ডার্মাটাইটিস এগুলো এক্সাসারবেট করবে। সো ডিসি দেওয়ার পরে পেশেন্টের চুলকানি বেড়ে গেল, ডার্মাটাইটিস বেড়ে গেল, সেইটা তখন হচ্ছে আমাদের প্রোভোকেটিভ টেস্ট, এবং সেটা আমাদেরকে স্ট্রংলি সাজেস্ট করবে দিস ইজ এ কেস অফ অনকোসার্কিয়াসিস। এর পাশাপাশি আমি ডিএনএ অ্যানালাইসিস করতে পারি, পিসিআর এর মাধ্যমে ডিএনএ আমরা এগুলো ডিটেক্ট করতে পারি, বাট এগুলো কমার্শিয়ালি খুব একটা আমরা আসলে পাই না। এবার আসি ম্যানেজমেন্ট। আমাদের আসলে ম্যানেজমেন্টের বেসিক হচ্ছে আমরা আইভারমেকটিন দেবো। আইভারমেকটিন সিঙ্গেল ডোজ দেওয়া হয়, বাট সিঙ্গেল ডোজে মাইক্রোফ্যালেরিয়া মরবে, ম্যাক্রোফাইলেরিয়া মরবে না, অ্যাডাল্টও মরবে না, খালি মাইক্রোগুলো মরবে। সো আমরা যেটা করি সিঙ্গেল ডোজ দিচ্ছি, কিন্তু 3 মাস পর পরে রেগুলার বেসিসে পেশেন্টকে ট্রিটমেন্ট দিতে হয়। সো বেসিক হিসাব হচ্ছে একটা সিঙ্গেল ডোজ দিব, বাট এরপরে 3 মাস পর পরে সে রিপিট ট্রিটমেন্ট আসলে নিবে, যেন পেশেন্টের রিল্যাপস আসলে না হয়। সো আমরা আইভারমেকটিন আসলে দিচ্ছি। আইভারমেকটিনের ডোজটা কি? সিঙ্গেল ডোজ দিচ্ছি 100 থেকে 200 মাইক্রোগ্রাম পার কেজি এই ডোজে, এবং সাধারণত 3 মাস পর পর এটাকে রিপিট করা হয় টু প্রিভেন্ট রিল্যাপস। এই পার্টিকুলার ইনফরমেশনটা আমাদের দরকার পরীক্ষার জন্য। এবং এটা কি করতেছে? এটা মাইক্রোফাইলেরিয়াকে মারতে পারে, নট দ্য মাইক্রোফাইলেরিয়া, এটা মাইক্রোফাইলেরিয়াকে মারে। টক্সিসিটি খুবই কম, যেটা ডিইসির ক্ষেত্রে টক্সিসিটিগুলো হচ্ছিল, বাট এখানে টক্সিসিটি বা সিভিয়ার মানে অ্যাডভার্স রিয়াকশন খুবই কম। হ্যাঁ, যদি হয়েও থাকে অ্যাডভার্স রিয়াকশন, কি হইতে পারে? এডেমা ডেভেলপ করতে পারে বা পোস্টেরিয়র হাইপোটেনশন হতে পারে। ইফ দ্যাট হ্যাপেন্স, গিভ দ্য পেশেন্ট প্রেডনিসোলন। প্রেডনিসোলন যদি 20 থেকে 30 মিলিগ্রাম দিই, দ্যাট উইল বি সাফিসিয়েন্ট। 2 থেকে 3 দিন দিলেই কভার হয়ে যাবে। কিন্তু কথা কি, আইভারমেকটিন ম্যাক্রোফাইলেরিয়া সেটারে খুব একটা মারতে পারে না, সো লিটল ইফেক্ট। সো এই জন্য পেশেন্টকে আসলে কিছুদিন পর পর আমাকে আসলে দিতে হয়। সো আলটিমেটলি দেখা যায় যে ট্রিটমেন্ট পাওয়ার 1 বছর পরে আমি যদি তার স্কিন স্যাম্পল কালেক্ট করি, সেখানে দেখবো যে মাইক্রোফ্যালেরিয়া
লাইক ট্রিটমেন্ট শুরুর আগে যত ছিল তার অ্যাটলিস্ট 20% চলে আসছে, যেহেতু ম্যাক্রোফাইলেরিয়াকে আমরা মারতে পারি না, অ্যাডাল্টোমকে মারতে পারি না। সো দেখা যাচ্ছে যে ট্রিটমেন্ট নিছি 1 বছর পরে পেশেন্টের যদি আমি স্কিন স্যাম্পল কালেক্ট করে যদি আমরা চেক করি, আমরা দেখব মাইক্রোফাইলেরিয়া লেভেল লাইক ট্রিটমেন্ট শুরু করার আগে যতটুকু ছিল তার অ্যারাউন্ড 20% লেভেলে চলে আসছে। সো এরকম আমরা আসলে পাইতে পারি। সো স্কিন মাইক্রোফাইলেরিয়াল ডেন্সিটি অ্যাটলিস্ট 20% অফ প্রি ট্রিটমেন্ট লেভেল, এটা আসলে 1 বছর পরে আসলে আমরা ওভারঅল পাই। এই কারণেই পেশেন্টকে রিপিটেড ট্রিটমেন্টের জন্য বলা হয়। যেন রিপিটেড ট্রিটমেন্ট নেওয়ার উদ্দেশ্য হচ্ছে অ্যাডাল্টম যত বছর পর্যন্ত বেঁচে থাকে এই পুরা টাইম ধরে, তাহলে অ্যাডাল্টম কত বছর বাঁচে আমরা দেখলাম যে 17 বছর বা 15 বছর এরকম একটা টাইম পিরিয়ড আমরা দেখছি। সো এই লম্বা সময় ধরে আসলে এটা চলমান থাকবে ট্রিটমেন্ট, বিকজ ও যতদিন বেঁচে আছে ও ততদিন মাইক্রোফাইলেরিয়া রিলিজ করবে, তো ওইটা আমরা মারতে হবে। এইটাই হচ্ছে বেসিক কনসেপ্ট। সো এটা আমরা করতে পারি। এখন ইরাডিকেশন আমাদের একটা কনসার্ন। ইরাডিকেশনের এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের যেমন ফাইলারিয়াসিস, সেখানে আমরা বলেছিলাম যে সিমবায়োটিক একটা সম্পর্ক আছে একজন রিগেটশিয়া লাইক একটা ব্যাকটেরিয়ার সাথে। সেই ব্যাকটেরিয়া কি? ভোলব্যাকিয়া। সো এই ভোলব্যাকিয়া এখানেও থাকে। সো আমি যদি ভোলব্যাকিয়াকে ইরাডিকেট করতে পারি ডক্সিসাইক্লিনের মাধ্যমে, সেটাও আমাদেরকে এই ওয়ার্ম রিপ্রোডাকশন বন্ধ করতে হেল্প করে। সো এটাও আমাদের দরকার। এবার আসি প্রিভেনশন। আমাদের রিভার ব্লাইন্ডনেস আগের থেকে এখন অনেক কম হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান যেটা, সেটা হচ্ছে প্রিভেন্টিভ মেথড। প্রিভেন্টিভ মেথডে অ্যাকচুয়ালি যেটা করা হয়েছে, পুরো হোল পপুলেশনে ম্যাসভাবে আইভারমেকটিন দেওয়া হয়েছে। মানে গণ টিকা কর্মসূচি যেরকম, তেমনি গণ আইভারমেকটিন কর্মসূচি। সো প্রত্যেকটা মানুষকে এন্ডেমিক রিজনে আইভারমেকটিন দেওয়া হয়েছে। সো ম্যাস ট্রিটমেন্ট উইথ আইভারমেকটিন এটা অ্যাকচুয়ালি করা হয়েছে। সেকেন্ড হচ্ছে ইনসেকটিসাইড দিয়ে এই ইয়েগুলোকে মেরে ফেলা হচ্ছে। ইনসেকটিসাইড ইউজ করা হচ্ছে যেন ভেক্টরগুলো মরে যায়, এবং সেই সাথে পেশেন্টের প্রিভেন্টিভ মেথড, সে কাপড় চোপড় এমনভাবে পরবে যেন ফ্লাইগুলো তারা কামড়াইতে না পারে। সো লম্বা কাপড় চোপড় সে পরবে। সো এইগুলো নর্মালি করা হচ্ছে। তাহলে আমরা কি হচ্ছে ম্যাস ট্রিটমেন্ট উইথ আইভারমেকটিন। সো এটা কমিউনিটি মরবিডিটিকে অনেক কমায় ফেলছে, কিন্তু 100% ওম ইনফেকশন একদম জাস্ট ক্লিয়ার হচ্ছে না, বাট এটা একটা পয়েন্ট। সেই সাথে সাথে এই যে ভেক্টর যেটা, সেই ভেক্টরের লার্ভার স্টেজেই তাকে ধ্বংস করে ফেলবো। কীভাবে? মানে ইনসেকটিসাইড দিয়ে ধুমায় ইনসেকটিসাইড মারা হয়েছে নদীতে। সো নদীতে ইনসেকটিসাইড অ্যাপ্লাই করা হয়েছে, আর লম্বা কাপড় চোপড় পরা হচ্ছে যেন ফ্লাইগুলো তারা বাইট করতে না পারে। সো দিস ইজ অল অ্যাবাউট অনকোসার্কিয়াসিস, অনকোসার্কা ভলভোলাস। এটা আমাদের পোস্ট গ্রাজুয়েশনের জন্য ইম্পর্টেন্ট, অ্যান্ড অ্যাকচুয়ালি দ্য টপিক ইজ ভেরি ইন্টারেস্টিং। যদিও বাংলাদেশে আমরা এই পেশেন্ট পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, বাট স্টিল দ্য কেস ইজ একাডেমিক্যালি ইন্টারেস্টিং। এই ছিল মোটামুটি আমাদের এই ক্লাসে আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।